একটা কিছু তো আছেই। তা একটা কিছুটা কি শুনি? আপাতত প্রবল সাহস, না হলে কি আর রায়হান আহমেদের গাড়ির টায়ার পাঞ্চার করার দুঃসাহস করতো? কথায় তো যুক্তি আছে, বাট আই এম শিওর মেয়েটা আমার গাড়িটা অন্য কারো গাড়ি ভেবে এটা করেছে। হুম, হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা চল একটা বেট লাগি, অনেকদিন তো বেট করা হয় না। ওকে, বাট কি বেট করবা? যা সবসময় করি, মানে মেয়েটা তোমার উপরে ফিদা হয় নাকি সেটা দেখবো। কায়রা, এই মেয়ের থেকেও সুন্দরী সুন্দরী মেয়ে আমাকে একবার দেখেই ফিদা হয়ে যায়, আর এ তো একটা সাধারণ গাইয়া মেয়ে। দেখা যাবে বেট করবে নাকি করবে না, বলো। ওকে দেন, বেট। রাইহান, যদি হারো তাহলে কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে। ওকে, বাট বেটটা কিন্তু আমি জিতছি। লেটস সি, এখন খেলা শুরু করা যাক। শিওর। তারপর রায়ান আর কায়রা মেয়েটার ছেলেটার দিকে এগোতে থাকে। এদিকে সাহেল সেই কখন থেকে বকবক করে মীরার মাথা খেয়ে ফেলছে। মীরা একবার ছাড়ি দেওয়ার পর চুপ হয়ে গেলেও আবার বকবক শুরু করে দেয় সাহেল। মীরা শেষে বিরক্তি হয়ে সাহেলকে জিজ্ঞেস করে, ওই হালা, তোর সমস্যা কি রে? আমার জান ময়না কয়লার চিলকা, চল না রে, কেউ দেখলে সমস্যা হবে। এই বেটা, তোরে দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তুই কি আসলেই আঙ্কেলের ছেলে? সত্যি করে বলতো। ওই তুই এগুলো কি আজেবাজে কথা বলছিস? মাথা ঠিক আছে? আমার মাথা বহুত আগে পাবনা থেকে ঠিক করে আসছি, তুই তোরটা ঠিক কর। আর রইল আজেবাজে কথার, তোর কাণ্ড দেখা ওইটা না কইয়ে পারলাম না। আমি আবার কি করলাম? এই যে ভয় পাইতেছস, তুই হইলি গিয়ে এ ভার্সিটির ওনারের ছেলে, তুই কি জন্য ওই বজ্জাত্রে ভয় পাবি? আর ওই বজ্জাত্রার নাম কি যেন? আমার নাম রায়ান। মীরার কথার মাঝখানে কে যেন পেছন থেকে বলে উঠল। রায়ান মীরার আর সাহেলের পেছনে থাকার কারণে তার রায়ানকে দেখতে পায় না। রায়ানের কথায় মীরা যেন নড়তেই ভুলে গেছে, রীতিমতো কাঁপতে শুরু করেছে তারা। সাহেল পেছনে তাকাতেই সাহেলের চোখ বড় বড় হয়ে যায়। মীরা অসহায় দৃষ্টিতে সাহেলের দিকে তাকিয়ে বলে, ডোন্ট টেল মি, বজ্জাত্রা কি পিছনে দাঁড়িয়ে আছে? সাহেল রায়ানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করে বলে, যার অর্থ হ্যাঁ রায়ান পিছনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে রায়ান বলে ওঠে, হ্যাঁ মিস, এদিকে ফিরো। মীরা ভয় ভয়ে পেছনে ফিরে। ফিরতেই দেখে রায়ান তার দুহাত নিজের প্যান্টের পকেটে ভেতরে ঢুকিয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়ানের পাশেই কায়রা দাঁড়িয়ে আছে আর মিটমিটে হাসছে। মীরা তো রায়ানকে দেখে ভয়ে শেষ, কিছু বলতে যাবে তার আগেই রায়ান বলে উঠল, হে স্টুপিড গার্ল, হোয়াট ইজ ইউর নেম? আমার নাম মীরা। তা আমার গাড়ি পাঞ্চার করছিলে কেন? ও, এটা আপনার গাড়ি? আমি তো ভাবছিলাম কোনো বজ্জাত রুচিহীন ব্যক্তির গাড়ি হবে এটা, তাই না সাহেল? হ্যাঁ, আমরা তো গাড়িটা কোনো বজ্জাতেরই ভাবছিলাম। এখন যদি সেই বজ্জাতটা যদি আপনি হন, তাহলে আমরা কি করতে পারবো বলুন? হোয়াট? কি বললা? না না, কিছু না, ও আসলে আপনাকে সরি বলতে নিছিল আর কি, ভুলে উল্টাপাল্টা বলে ফেলছে। রাগ করবেন না হ্যাঁ, এখন আমরা আসি, গুড বাই। চল সাহেল। বলেই মীরা সাহেলকে নিয়ে চলে যাচ্ছিল, তখন রায়ান ওদেরকে ডাক দেয়, হ্যালো মিস গাইয়া ভূত, তোমাদেরকে আমি যেতে বলিনি। ও সরি মিস্টার টিকটিকির মতো চেহারার অধিকারী, কি বলবেন বলুন? হোয়াট ডু ইউ মিন বাই টিকটিকির মতো চেহারার অধিকারী? আমাকে কি তোমার টিকটিকির মতো লাগে? না, তোরে তো আমার গরুর গোবরের মতো লাগে। হোয়াট? গরুর গোবরের মতো? লাইক সিরিয়াসলি? সিরিয়াসলি, তোরে আমার গোবর টাইপের লাগে। ইউ নো হোয়াট, আমি তোমার কথায় বিশ্বাস করি না। যে ছেলের উপর সব মেয়েরা ক্রাশ, তাকে নাকি গোবরের মতো লাগে। বিশ্বাস করা যায়? বিশ্বাস করা আর না করা এটা আপনার ব্যাপার, আমি তো জাস্ট সত্যিটা বললাম।
ওয়েল সিলি গার্ল, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? জানলে হয়তো এইসব বলার দুঃসাহস করতে না। আরে আমি তো আপনাকে চিনি, কয়েকদিন আগেও তো আমি আপনাকে ঠেলাগিরি চালাইতে দেখছিলাম, তাই না সাহেল? ইউ মীরা ভাগ। বলে সাহেল আর মীরা দেয় এক দৌড়। ওদের এভাবে যেতে দেখে কায়রা জোরে জোরে হেসে দেয়। পুরো ঝগড়ায় কায়রাই একমাত্র ব্যক্তি যে কোনো কথাই বলেনি, চুপচাপ ঝগড়া দেখছিল আর হাসছিল। রায়ানরার সাথে প্রথম কেউ এভাবে কথা বলার সাহস করেছে, তাও আবার এর মতো সুদর্শন ছেলেকে এভাবে বলে। ভাবতেই কায়রার হাসি পাচ্ছে। হাসতে হাসতে সে রায়ানকে বলল, আমি জানতাম এই মেয়ে তোমাকে পছন্দ করবে না, তাই তো বেড লাগলাম। এখন শর্ত মতে আমি যা চাইবো তাই দিতে হবে। অবশ্যই। মিস গাইয়া ভূত, আমাকে এভাবে ইনসাল্ট করার শাস্তি তো তুমি পাবে, আই শিওর। এখন থেকে তোমার প্রতিদিনটা খুব কষ্টের হবে। কি হলো, কি ভাবছো? চলো। হ্যাঁ চল। তারপর রায়ান আর কায়রা সে স্থান থেকে চলে গেল। এদিকে মীরা আর রায়ানের ঝগড়ার জন্য সাহেল পার্কিং থেকে গাড়ি নিতেই মনে নেই, তাই সাহেল আর মীরা আবার পার্কিং এ আসে। এসে দেখে রায়ান নেই দেখে তারা দুজনে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। সাহেল মীরাকে মীরার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে যায়। অন্যদিকে রায়ান আর কায়রা শপিং মলে আসে, কারণ কায়রা বলেছে তাকে একটা জামা কিনে দিতে। যেহেতু সে বেডটা জিতেছে, শপিং শেষে সাহেল আর কায়রা একটু রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টটা যেন তাদের দুজনের আড্ডার জায়গা হয়ে যায়। নানা বিষয় নিয়ে গল্প করছে তারা, করবেই না বা কেন? এতদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে, এভাবে গল্প করাটা কি স্বাভাবিক নয়? আড্ডার মাঝে রায়ান বলে উঠল, আচ্ছা কায়রা, ওই মেয়েটাকে তুমি চেনো? কোন মেয়েটা রায়ান? ওই সকালের মেয়েটা আর কি, কি যেন নাম বললো? মীরা। ওর নাম মীরা, এবার অনার্সে উঠেছে। আর ওর সাথে ছেলেটাকে? ওর নাম সাহেল, মীরার সাথে একসাথে পড়ে। ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কেন বলো তো? না এমনি। আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছো। বাজে কথা বন্ধ করতো। আমি তো জাস্ট ওকে শাস্তি দিব তাই জিজ্ঞেস করছিলাম। তাছাড়া ওকে জানতে হবে না রায়ান আহমেদ কি আর সে কি করতে পারে। ও তাই বুঝি। আচ্ছা চলো, এখানে অনেকক্ষণ তো বসলাম। চলো। সাহেল মীরাকে কল দেয়। আসসালামু আলাইকুম কালাচাঁদ। ওয়ালাইকুম আসসালাম বান্ধবী, কি করিস? আমি তো আমার জান্টুর কথা ভাবছিলাম। তুই? মি টু সকিনা। ওই বেটা ফোনে দেখা এই নাম কইতে পারতাছোস, না হলে সামনে থাকলে তোরে কিলাইতাম। এর লাগাই ফোনে কইছি সকিনা। বেয়াদব বেটা, তোরে আমি কুকুরের লালা আর তেলাপোকার চপ খাওয়ামো, সাথে পোলাওর সাথে টিকটিকি ফ্রাই খাওয়ামো, বুঝছস? ইস সি, তুই খা, আমি খাম না। আমি তো খাইছি এইগুলাই, তোরে কইছি। খাবি কি না ক? অনেক ইয়াম্মি, কিন্তু জিভে পানি যাইতেছে। কিরে কথা কস না কেন? ও বুঝছি, বমি করতাছস, কর, আমি ফোন কাইটা দিতেছি। আসলে এটা সবসময়ই ঘটে। মীরা তার ফেভারিট খাবারের কথা সাহেলকে বলে, আর সাহেল তা শুনে বমি করে দেয়। বেচারা সাহেল, তার জীবনে অনেক কষ্ট। এদিকে রায়ান একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মা যদি থাকতো হয়তো সে এখন তার মার সাথে গল্প করত। এটা ভেবেই রায়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ রায়ানের মীরার কথা মনে পড়ে যায়। সে নিজেকেই নিজে বলে, সো মিসেস গাইয়া ভূত, তোমাকে তো আমি দেখে নিব, সাথে ছেলেটাকেও। তোমার খুব শখ না আমাকে অপমান করার? নাও ইউ উইল নো আই অ্যাম। আর কি রইলো আমাকে রিজেক্ট করার? সকালে মীরা সাহেলকে ফোন দেয়। দুইবার রিং হতেই সাহেল ফোন রিসিভ করে ফেলে। আসসালামু আলাইকুম শেহজাদি। আসসালামু আলাইকুম শাহজাদা। তা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? নিচ থেকেই ফোন দিলি যে? দিছি ভালো করছি। এখন শোন, তুই তাড়াতাড়ি আমার বাসায় আসবি,
আমি আর তুই একসাথে ভার্সিটি যাব। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। আইতেছি, অপেক্ষা কর। আচ্ছা শোন, আমার না অনেক টেনশন হচ্ছে। যদি ওই বজ্জাতটা কিছু বলে? কেন এখন কেন? কালকে কাজটা করার সময় মনে ছিল না? ওই বজ্জাতটাকেও তো শাস্তি দেওয়ার দরকার ছিল। দেখোস নি সবাইকে কিভাবে থ্রেট দিছে। তাই আর কি আমি দিছে, ভালো করছে। তোরই তো আর দেয় নাই। ওই বিয়াদব কালাবিলাই নেংটি সাপের লেজ অটিস্টিক মাইয়া, তোর সমস্যা কি বলতো? তুই বুঝোস না সবাইকে দিছে মানে আমাকে দিছে? না বুঝি না, আমার বোঝানো লাগতো না। তুই আগে হেডা কর, আমার তোর কোন দিক দিয়ে মাইয়া লাগে? সব দিক দিয়ে তোরে মাইয়া লাগে। জানোস ছোটবেলায় তোরে পুরো মাইয়া লাগতো। কেউ কইতো না যে তুই পোলা। তুই আমার ছোটবেলা দেখছস? ইয়ে মানে দেখছি তো। কিভাবে? আমি একটু শুনি। আমরা তো একই সাথে পড়ি, একই ইয়ারে, তাহলে দেখাটা তো স্বাভাবিক, তাই না? ওরে সকিনা, আমার একই ইয়ারে, কারণ আমি তোর জন্য 2 বছর গ্যাপ দিছে। আর তাছাড়া আমি তোর 3 বছরের বড়, বুঝছস? আইসে আমার ছোটবেলা দেখতে। ও, আমি তো ভুলেই গেছিলাম। এডি পারবে, ভালো কোনো কাম কাজ তো আর পারবেস না। তুই আসোস না আমার ভালা কাম করতে? এডির আমি কি কই আর হাতি মরে কি কয়? আল্লাহ বাঁচাও মায়। আল্লাহ বাঁচাইও না ওরে। হইছে, আর কইতে হইব না। তুই আমার কতটুকু ভালোবাসছস আমি বুঝে গেছি। এখন রাখ, আমি রেডি হয়ে আইতাছি। আচ্ছা, খুদা হাফেজ। খুদা হাফেজ। তারপর সাহেল রেডি হয়ে মীরার বাসায় যায়। মীরাও রেডি ছিল, তাই তারা দুজন মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রায়ান, কায়রা, আবির আর রাহি এই 4 জন মিলে ভার্সিটির মাঠে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝেই রাহি বলে ওঠে, রায়ান বেবি, তুমি লন্ডনে গেলে আর আমার জন্য কিচ্ছু আনলে না, এটা ঠিক করলে বলো? ইউ নো না বেবি, আমার এসব ভালো লাগে না। আমি বরং তোমাকে টাকা দিয়ে দিব, তোমার যা ইচ্ছে হবে তুমি কিনে নিও, ওকে? ও দ্যাটস গ্রেট। তাহলে তুমি আমাকে বেশি না 1 লাখ টাকা দিও প্লিজ। বেটি লোভী, রাস্তায় গিয়ে মর যা। ওকে, দিয়ে দিব। নাও হ্যাপি? ইউ আর দ্য বেস্ট বেবি। টাকা দিলে তো এই শাকচুন্নি সব দিক দিয়ে বেস্ট বাইর হয়। ঠিক কইছস বেডি, আস্তরা ফুকিননি। তোমরা কি বলছো? তোমাকে কেন বলবো? রায়ান, ওই দেখো কে আসছে। কে আসছে? কায়রার কথায় রায়ান পিছনে ফিরতেই দেখে মীরা আর সাহেল আসছে। তা দেখে রায়ান বাঁকা হাসি দেয়, তারপর মীরাকে ডাকে। হে ইউ, মিস গাইয়া ভূত, এদিকে আসো। ও হ্যালো মিস্টার গোবর, আপনি কেমন আছেন? লিসেন, আমাকে ওই নামে ভুলেও ডাকবে না। ইটস দ্যাট ক্লিয়ার? লিসেন, আমাকে ওই নামে ভুলেও ডাকবেন না। ইজ দ্যাট ক্লিয়ার মিস্টার? থাক, আর বললাম না। ইউ সিলি গার্ল। ইউ বজ্জাত খবিশ নেংটি পাথর ময়লা আর দুর্গন্ধযুক্ত মোজা। হোয়াট ননসেন্স? হোয়াট ননসেন্স না, বলুন হোয়াট এ গ্রেট স্পিচ, তাই না জনগণ? অবশ্যই। অবশ্যই। কায়রা আর আবির, তোমরা রায়ানের পক্ষে নাকি এই ফালতু মেয়ের পক্ষে? ওই নালার বেডি, তোর সাহস তো কম না আমাকে ফালতু বলস? তুই কি, তুই নিজে জানোস? আমি অনেক স্মার্ট, বুঝেছো? তোমার মতো না। ও, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো অনেক স্মার্ট, বলতে গেলে পুরাই স্মার্টের গাড়টি। জাস্ট শেট আপ। তোমার বকবক শেষ হয়েছে নাকি আরো বকবক করবা? শেষ তো, শুধু পরিশেষে এটাই বলবো যে রায়ান আর রাহি, আপনারা দুইজনেই দুর্গন্ধযুক্ত গোবরের মতো। বলেই মীরা সাহেলের হাত ধরে দেয় এক দৌড়। রায়ান তাদের যাওয়ার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রাহি মুখ গোমরা করে বসে আছে, আর কায়রা আর আবির তো জোরে জোরে হাসছে। এভাবে কেটে যায় প্রায় 1 মাস।
এই 1 মাসে রায়ান অনেকবার মীরাকে অপমান করতে যায়, কিন্তু সবসময় ওদের ঝগড়া লাগে আর তাতে মীরাই জিতে। এজন্য রায়ানের মীরার প্রতি অনেক রাগ। তবে কোথাও যেন এক ভালো লাগা কাজ করে মীরার প্রতি রায়ানের। হয়তো সেটা ভালোবাসা। যে রায়ান তার মা মারা যাওয়ার পর একবারও মন খুলে হাসলো না, সে এখন মীরার জন্য আবার নতুন করে হাসতে শিখেছে। মীরা নিজের অজান্তেই রায়ানকে হাসায়। মীরা যখন প্রতিদিন রায়ানের সাথে নানা বিষয় নিয়ে ঝগড়া করে, তখন রায়ান সেটা মনে করে রাতের বেলায় মন খুলে হাসে আর বলে, তোমার মতো পাগলে আমি একটাও দেখিনি। এত বকবক করো কেন তুমি? তবে তোমার এই বাচ্চা বাচ্চা কথাগুলো কেন যেন আমার অনেক ভালো লাগে। এটা দিয়েই হয়তো তুমি আমার মনে জায়গা করে ফেলেছ। এখন তোমাকে আমার চাই, যে কোনো মূল্যেই চাই। তোমাকে যে আমার খুব প্রয়োজন। ভালোবাসি মীরা, মনের অজান্তে ভালোবেসে ফেলেছি তোমায়। মিষ্টি রঙের শাড়ি, কোমর পর্যন্ত চুল, হাতে সাদা রঙের চুড়ি, চোখে গাঢ় কাজল, কপালে একটা ছোট্ট সাদা পাথরের টিপ, হালকা মিষ্টি রঙের লিপস্টিক। ব্যাস, এতটুকুতেই মীরাকে অপরূপ লাগছে। মীরা নিজেকে আয়নায় দেখছিল, তখনই কে যেন দরজায় নক করে। মীরা দরজা খুলতেই দেখে সাহেল দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই মীরা যেন 3-4টা ক্রাশ খেয়ে ফেলে। সাদা ধুতি আর কালো পাঞ্জাবিতে বেশ মানিয়েছে সাহেলকে। মীরা তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাহেলের দিকে। এদিকে সাহেল রেডি হয়ে তাড়াতাড়ি মীরার বাসায় যায়। মীরার বাসায় ঢুকতেই তার মীরার বাবার সাথে দেখা হয়ে যায়। তাদের সাথে কুশল বিনিময় করার পর সাহেল মীরার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রুমের কাছে যেতেই দেখে দরজা লক করা, তাই দরজা নক করে। কয়েকবার নক করতেই মীরা দরজা খুলে দেয়। সামনে তাকাতেই সাহেল অবাক হয়ে যায়। এত নর্মাল সাজে যে একটা মেয়েকে এত সুন্দর লাগবে সেটা হয়তো তার জানা ছিল না। তার মনে হচ্ছে সে হয়তো আবার নতুন করে মীরার প্রেমে পড়েছে। যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নিয়ে সাহেল মীরাকে বলল, চল, ভার্সিটির অনুষ্ঠান দেরি হয়ে যাচ্ছে। যাব, কিন্তু তুই আমাকে এখনো বললি না আমাকে কেমন লাগছে। তোকে? হ্যাঁ, আমাকে। তোকে আমার একদমই সকিনার মতো লাগছে। বলে সাহেল জোরে জোরে হেসে দেয়। মীরা তো রাগে গজগজ করতে করতে সাহেলের দিকে তাকিয়ে আছে। মীরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহেল খেপানোর জন্য বলে, ওলি আমার বাবুটালি, আমার সকিনাটা, তুই রাগ করছিস? হ্যাঁ, রাগ করছি। রাগে আমার নাগিন ডান্স দিতে মন চাইতেছে। ও রিয়েলি? তাহলে তো অনেক ভালো। খারা, আমার কাছে নাগিন নাগিন গানটা আছে, আমি প্লে করতেছি। আরে বেয়াদ্দপ পোলা, মজা নিবি না একদম। আমারে তোর কাছে সকিনের মতো লাগে না? তুই কি মনে করস তোকে অনেক সুন্দর লাগতেছে? অবশ্যই আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমার মতো হিরো তুই জীবনে দেখেছিস? হিরো না জিরো, তোরে দেখতে কালা বান্দরের মতো লাগতেছে, বুঝছস? আমি তোর কথা বিশ্বাস করি না, আমাকে যথেষ্ট সুন্দর লাগে। কচু, তোরে আমার পৃথিবীর সেরা কালা আবারের মতো লাগতেছে। হ্যাঁ, তোরে কইছে? আচ্ছা, তুই তো শাড়ি পরতে পারস না, তাহলে শাড়ি কে পরাইছে? কেন, আমার মা পড়াইছে। আচ্ছা ওয়েট, তুই এত সুন্দর করে রেডি হইছস কেন? কেন আবার অনুষ্ঠানের জন্য? তাই বলে এত সুন্দর করে রেডি হবি? সত্যি করে কত সাহেল, তুই কি কোনো শাকচুন্নির লগে প্রেম করস নাকি? আল্লাহ, মাইয়াই কয় কি এইগুলা বলে না বাবু, পাপ হবে পাপ। আরে রাখ তোর পাপ, আগে যেইটা কইছি সেইটার উত্তর দে। আরে আমার ভুল হয়েছে, আমি আর জীবনে সুন্দর কইরা রেডি হইতাম না, সব সময় রাস্তার পোলার মতো থাকবো। যা। এইটা কিন্তু ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি এখনো আমার উত্তর পাইনি। আরে না রে বোন। বুঝলাম, বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন। তুই আমার বউ বানাবি নাকি বোন? মীরা, আল্লাহর রাস্তে আর একটাও কথা কোস না, না হলে আমার সত্যি সত্যি পাবনা যাইতে হইব। তাই নাকি? কোনো সমস্যা নাই, আমি তোকে সেখানে নিয়ে যাব। ওকে? তোর যাইতে হইব না, আমি নিজেই যাইতে পারো। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে মাই ডার্লিং। তারপর ওরা দুজন একসাথে ভার্সিটি যায়। ভার্সিটিতে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, কারণ পুরো ভার্সিটিটাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা তো মুগ্ধ নয়নে চারপাশটা দেখছে। তার দেখার ব্যাঘাত ঘটে
সাহেলের ডাকে। দেখছিস কি সুন্দর করে সাজাইছে। হ্যাঁ দেখছি তো, তোর এত কওয়া লাগে? আমারও তো চোখ আছে তাই না? আচ্ছা শোন, কি বল? আমাকে হয়তো এখন তোর বিরক্তি লাগে, কিন্তু দেখিস আমি যখন থাকবো না তখন তুই আমাকে অনেক মিস করবি। সাহেলের কথা শেষ হতে না হতেই মীরা সাহেলকে থাপ্পড় মেরে দেয়। রাগে মীরার চোখ থেকে অনবরত পানি পড়ছে, মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে গেছে, সারা শরীর কাঁপতে শুরু করেছে মীরার। মীরার এমন অবস্থা দেখে সাহেল কিছু বলতে নিলে মীরা সাহেলকে আবার আরেকটা থাপ্পড় মারে, তারপর সেখান থেকে দৌড়ে চলে যায়। সাহেল এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সে মীরাকে কথাটা এভাবে বলতে চায়নি, কি থেকে কি বলে ফেলেছে সে হয়তো নিজেও জানে না। এদিকে মীরা দৌড়াতে দৌড়াতে ভার্সিটির মাঠ থেকে অনেক দূরে চলে এসেছে। লাইব্রেরির কাছাকাছি আসতেই কে যেন মীরাকে এক টানে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়, তারপর দেয়ালের সাথে মিশিয়ে ঠোঁট দখল করে ফেলে। আচমকা এভাবে চুমু দেওয়ায় মীরার যেন আত্মা শুকিয়ে যায়। চুমু করা ব্যক্তির দিকে তাকাতেই মীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। শরীরের সর্বশক্তি দিয়ে মীরা তাকে ধাক্কা দেয়, সাথে সাথে ছেলেটা কিছু দূরে সরে যায়। মীরা রেগে ছেলেটাকে বলে, আপনার সাহস তো কম না? এভাবে একটা মেয়েকে কিস করতে আপনার লজ্জা করে না? আপনি নিশ্চয়ই জানেন আমি সাহেলকে ভালোবাসি, তাহলে এসব করার অর্থ কি? ও আমি তো ভুলেই গেছি মিস্টার রায়ান, আপনার তো প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে লাগে। এখন নিশ্চয়ই কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না বলে আমার কাছে এসেছেন। দেখো এমন কিছু না, আমি তো যা। ইউ নো হোয়াট মিস্টার রায়ান, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আর একটা অনুরোধ রইল, প্লিজ আমার সামনে আর আসবেন না। মীরা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, প্লিজ আমাকে রেখে চলে যেও না। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু রায়ানের কথা শুনে দাঁড়িয়ে যায়। তার প্রচন্ড মাথা গরম হচ্ছে। একা তো সাহেলের এই ফালতু কথাগুলো, এখন আবার রায়ান, তার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। তবুও নিজেকে শান্ত রেখে মীরা এক তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ইউ নো হোয়াট মিস্টার রায়ান, আপনার মতো বেহায়া মানুষ আমি জীবনেও দেখিনি। আপনি জানেন আমি সাহেলকে ভালোবাসি, তাও আপনি আবার বলেন কিনা সারা জীবনের জন্য চান আমাকে। যে রায়ান 3 দিনের বেশি কোনো মেয়েকে তার গফ বানায় না, সে কিনা আমাকে সারা জীবনের জন্য চায়। বিশ্বাস করা যায়? সত্যি আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমার থেকে দূরে থাকুন। বলেই মীরা চলে যেতে নেয়, কিন্তু তার আগেই রায়ান তার হাত ধরে ফেলে। তাতে মীরা রাগের বশে রায়ানকে থাপ্পড় মেরে দেয়। আপনি দেখি চরম বেহায়া, কোন সাহসে আমাকে ধরেছেন আপনি? আপনার কোনো অধিকার নেই আমাকে ধরার, আর যদি থাকে তাহলে সেটা শুধু সাহেলের, শুধুই সাহেলের। বলে মীরা চলে যায়। মীরা যাওয়ার সাথে সাথে রায়ান দেয়ালে খুব জোরে পাঞ্চ করে, তারপর মাটিতে বসে চিল্লিয়ে ওঠে, ইউ উইল পে ফর মি টিরা, ইউ উইল পে ফর ইট। আমাকে রিজেক্ট করা, তাও আবার ওই সাহেলের জন্য, তাই না? ওই সাহেলকেই আমি থাকতে দিব না আমাদের মাঝে। এদিকে মীরা কাউকে কিছু না বলেই তার বাসায় চলে যায়। পুরো অনুষ্ঠানে সাহেল মীরাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। ফোন দেয়, তাও সুইচ অফ। অবশেষে অনেক খোঁজার পর জানতে পারে মীরা বাসায় চলে গেছে, তাই সেও চলে যায়। ওই দিনের পর থেকে মীরা রায়ানের সাথে কথা বলে না, নিজেকে যথাসম্ভব দূরে রাখে রায়ানের কাছ থেকে। রায়ান কথা বলতে আসলে তাকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মীরার এভাবে তাকে ইগনোর করা রায়ান একদমই সহ্য করতে পারে না। মীরার তার সাথে ঝগড়া করা সে খুব মিস করে, তার যে অভ্যাসে পরিণত হয়েছে এটা। এদিকে মীরা কিছুদিন ধরে সাহেলের কোনো খোঁজ খবর পাচ্ছে না। ফোন দিলেও ফোন সুইচ অফ দেখায়। অবশেষে মীরা সাহেলের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে সাহেল আর তার বাবা দেশের বাইরে চলে গেছে। কেন গেছে অথবা কোথায় গেছে এটা কেউই জানে না। এটা শোনা মাত্রই মীরার মাথায় যেন বাজ পড়ে, খুব কান্না করতে ইচ্ছে করছে। দাঁড়ানোর শক্তিটুকু নেই তার। কোনো মতে বাসায় গিয়েই রুমে চলে যায়, তারপর শাওয়ার অন করে তার নিচে বসে পড়ে। অঝরে কান্না করছে মীরা, খুব কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, কেন করলি সাহেল? একবার বলে গেলে কি হতো? তুই তো আমাকে ছোটখাটো সব কথা বলিস, তাহলে একটা কথা বললি না কেন? 2টা থাপ্পড়ই তো মেরেছিলাম আমি, এতে রাগের কি আছে? এভাবে শাস্তি দেওয়ার তো মানে হয় না সাহেল। তুই জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না,
তাহলে কেন গেলি আমাকে রেখে? প্লিজ চলে আয় সাহেল, প্লিজ চলে আয়। তারপর বেশ কিছুক্ষণ পরে মীরা ওয়াশরুম থেকে বের হয়। তার কিছুই ভাল লাগছে না, মাথাটা অনেক ব্যথা করছে, শুতেই যেন ঘুমের দেশে তলিয়ে যায়। এভাবে কেটে যায় প্রায় 1 মাসেরও বেশি। এই 1 মাসে মীরা নানাভাবে সাহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তা হয়ে ওঠে না। এখন মীরা আর সাহেলের খোঁজ করে না, কিংবা যোগাযোগ করারও চেষ্টা করে না। তার বিশ্বাস হয়তো সাহেল আবার আসবে মীরার কাছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মীরা নিজেকে একেবারে ঘর বন্দি করে ফেলেছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। মীরার বাবা মার ওর এমন ব্যবহার করার কারণ কিছুটা হলেও জানে। তারাও কম চেষ্টা করে না সাহেলের সাথে যোগাযোগ করার, কিন্তু ফল সেই একটাই, এখন সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছে তারা। এরই মাঝে মীরার জন্য বিয়ের প্রস্তাব আসে। মীরার বাবা মা এ বিয়েতে রাজি, এখন শুধু মীরাকে রাজি করানোই বাকি। মীরা তার রুমে বসেছিল, তখন মীরার বাবা মা তার রুমে আসে। মীরা, আমাদের তোর সাথে কথা আছে। কি বলবা বাবা, তাড়াতাড়ি বলো। আসলে আমরা তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আমি বিয়ে করব না বাবা। কেন করবি না? ওই সাহিলের জন্য যে তোকে রেখে চলে গেছে? মা প্লিজ, আমি এ নিয়ে কথা বলতে চাচ্ছি না। এভাবে আর কতদিন থাকবে মীরা? তোর এই অবস্থা দেখে আমাদেরও কষ্ট হয়। বাবা, আর কয়েকটা দিন অপেক্ষা করো প্লিজ। অনেক সময় দিছি আমি তোকে, এখন আর না। আর তুই যদি বিয়ে না করস তাহলে তুই তোর মা বাবার মরা মুখ দেখবি। বাবা প্লিজ, আর একটু সময় দিলে কি হয়? এতদিন কি কম সময় দিয়েছি? আর তাছাড়া ছেলেটা অনেক ভালো, আমরা চাই না এই ছেলেটা হাতছাড়া হোক। আচ্ছা, আমি ভেবে বলবো। এখন প্লিজ যাও তোমরা, আমার ভালো লাগছে না, একা থাকতে দাও একটু। তারপর মীরার বাবা মা চলে যায়। তারা যেতেই মীরা কেঁদে ওঠে। তার সবকিছু অসহ্য লাগছে। সে চায় না সাহেলকে ছাড়া কাউকে নিজের জীবন সঙ্গী করতে, কিন্তু তার বাবা মাও তো তাকে বুঝে না। এর কিছুদিন পরেই মীরার নামে একটা চিঠি আসে। চিঠিটা পড়া মাত্রই মীরার যেন পুরো পৃথিবীটা শেষ হয়ে যায়, কারণ চিঠিটা সাহেলের। আর সেখানে লেখা ছিল, প্রিয় মীরা, কেমন আছিস? আমি কিন্তু অনেক ভালো আছি। কতদিন আর বাংলাদেশে পড়ে থাকবো বল? তাই ইউএসএ চলে এসেছি। এখানে বেটার এডুকেশন আছে, প্লাস বেটার লাইফ, যা বাংলাদেশে ছিল না। আর সরি তোকে না বলে যাওয়ার জন্য। আসলে কি বলতো, তোকে বলে যেতে ইচ্ছে করেনি, না হলে তোর ওই কান্না উফ অসহ্যকর। যাই হোক, আমার জন্য টেনশন করিস না, আমি বিন্দাস আছি। আচ্ছা, এখন আর লিখতে পারবো না, খুব ব্যস্ত তো, তাই নিজের খেয়াল রাখিস। মীরা আর কষ্ট সহ্য করতে পারল না, জোরে জোরে চিল্লিয়ে কেঁদে ওঠে। কান্নার আওয়াজ পেয়ে মীরার রুমে তার মা বাবা চলে আসে। মেয়েকে এভাবে কাঁদতে দেখে মীরার মা তাকে সান্ত্বনা দেয়। মীরা মা, কান্না করছিস কেন? মা, মা, সাহিল। কি করেছে সাহিল? আমাকে বল। মা, সাহিল আমাকে ইচ্ছে করে রেখে গেছে। তুই কেমনে জানোস? মীরা তার বাবাকে চিঠিটা দেখায়। চিঠিটা দেখে মীরার বাবা ভীষণ রেগে যায়। রেগে বলে, তোর বিয়ে আমার পছন্দ করা ছেলের সাথেই হবে, তাও 1 সপ্তাহের মধ্যে। কোনো কথা না। আর কত তুই ওর জন্য বসে থাকবি? ও তোকে ধোকা দিছে মীরা। আর যাই হোক, একটা ধোকা বাজের কারণে আমি এই ছেলেকে হাতছাড়া করতে পারবো না। অবশেষে মীরা তার বরের সম্পর্কে কিছু না জেনেই বিয়েতে রাজি হয়ে যায়। জেনেই বা কি করবে? তার তো ইচ্ছে ছিল সে সাহেলের বউ হবে, হয়তো ভাগ্য সেটা চায় না, এজন্য সাহেল হয়তো তাকে ছেড়ে চলে গেছে। কোনো ঝামেলা ছাড়াই মেয়ের বিয়েটা খুব সুষ্ঠুভাবে হয়ে যায়। এখন মীরা বাসর ঘরে বসে আছে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। ইচ্ছে করছে দৌড়ে সাহেলের কাছে চলে যেতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। মীরার ক্ষেত্রেও তাই। মীরার ধ্যান ভাঙে দরজা খোলার শব্দে। ঘুমটার আড়ালেই দেখতে পায় তার বর তার কাছে এগোচ্ছে। মীরার কেন যেন অনেক ভয় লাগছে। সে তো এরকমটা চায়নি। সাহেলের সাথে নিজের জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, তাহলে কেন সাহেল তার সাথে এমন করলো? হঠাৎ মীরা তার বরের কথা শুনে চমকে ওঠে। এ তো রায়ানের কণ্ঠ, কিন্তু ও এখানে কেন আসবে? কি হলো? বাসর ঘরে বরকে সালাম করতে হয়, তুমি জানো না? আপনি? হ্যাঁ, আমি। বাসর ঘরে
নিজের বরকে ছাড়া কাকে মনে করছিলে তুমি? আপনি আমার বর? অবশ্যই। বিয়েতে নাম বলার সময় তুমি কই ছিলে? যাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না সে এখন আমার বর, মানে তার সাথে সারা জীবন থাকতে হবে? লাইক সিরিয়াসলি? দেখো মীরা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? আমি জানি না। দেখো মীরা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই এখন আর কিছু করার নেই। যা হচ্ছে তা মেনে নিলে তোমার আর আমার দুজনেরই ভালো হবে। গট ইট? কিন্তু আমার সময় লাগবে। আমি তোমাকে জোর করছি না মীরা, তোমার যত সময় লাগে তুমি নিতে পারো। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। এখন তুমি শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। যাক, রায়ানকে যতটা খারাপ ভেবেছিলাম ও অত খারাপ না। তারপর মীরা বিছানায় আর রায়ান সোফায় শুয়ে পড়ে। এরপর কেটে যায় প্রায় 1 বছর। এই 1 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। মীরা আর রায়ানের সম্পর্ক অনেকটা এগিয়েছে। মীরা এখন রায়ানকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। রায়ানের কেয়ার আর ভালোবাসা তাকে রায়ানকে ভালোবাসতে বাধ্য করেছে। আজ মীরা অনেক খুশি, কারণ তার আর রায়ানের অস্তিত্ব আসতে চলেছে। রায়ানকে এই কথা বলতেই রায়ান মীরাকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। তবে এ কান্না দুঃখের না, সুখের। কিন্তু একজন ঠিকই বলেছে, ভাগ্য যে কোনো সময় পাল্টাতে পারে। মীরা আর রায়ানের ক্ষেত্রেও তাই ঘটে। বিকেল 5:35 বাজে। এইমাত্র কানাডা থেকে বাংলাদেশের ফ্লাইট ল্যান্ড করলো। আজ অনেকদিন পর নিজের দেশে পা রাখলো সে। মনে এক অজানা শান্তি কাজ করছে তার মাঝে, আর মুখে সেই রহস্যমাখা হাসি। আজ মীরার প্রেগন্যান্সির 4 মাস হতে চলল, সাথে রায়ানের জন্মদিনও। তাই মীরা ভেবেছে রায়ানকে সারপ্রাইজ দিবে। যেই ভাবা সেই কাজ। রায়ান অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই মীরা শপিং করতে বের হয়। সারপ্রাইজের জন্য যা যা সামগ্রী প্রয়োজন তা সব কিনে শপিং শেষে মীরা যখন শপিং মল থেকে বের হয়ে গাড়ির দিকে যাবে, তখনই কে যেন তার নাম ধরে ডাকে। মীরা পিছনে ফিরতেই দেখে তার সামনে সাহিল দাঁড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে নিলে সাহিল মীরার হাত ধরে ফেলে। সাহিল, আমার হাত ছাড়ো। মীরা, তোর সাথে একটা কথা ছিল, বলবো। প্লিজ আমাকে কথাটা শোন। আমি কোনো ধোঁকাবাজের কথা শুনতে চাই না, বুঝছস? এখন আমার হাত ছাড়। ছেড়ে দিব, কিন্তু প্লিজ আমার কথাটা শোন, তারপর না হয়। আমি তোর কথা শুনতে চাই না, আর কোনো দিনও আমার সামনে আসবি না। মীরা, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে আটকে রাখা হয়েছিল। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু সাহিলের কথায় থমকে যায়। অবাক হয়ে যায় সাহিলের দিকে তাকিয়ে বলে, মানে? হ্যাঁ মীরা, আমাকে আটকে রাখা হয়েছিল। মানে একটু বুঝিয়ে বলবি সাহেল? তোর মনে আছে মীরা, ওই দিন ভার্সিটি অনুষ্ঠানে তুই আমার সাথে রাগ করে চলে গিয়েছিলি। জানিস, তুই চলে যাওয়ার পর আমি তোকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাই না। পরে জানতে পারি তুই তোর বাসায় চলে গিয়েছিস। তাই আমিও চলে যাই আমার বাসায়। বাসায় গিয়ে জানতে পারি মা প্রচন্ড অসুস্থ। আর তুই তো জানিসই, মা নান্নার সাথে কানাডায় থাকে। তাই আমাকে আর বাবাকে কানাডা যেতে হবে, যার জন্য আমরা কানাডা যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে ফেলি। তোকে বলে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি তোর ফোনে কলই যাচ্ছিল না। আমি ভেবেছিলাম হয়তো আমার ফোনে প্রবলেম হয়েছে, তাই মনে হয় কল যাচ্ছে না। কিন্তু দারোয়ান আঙ্কেলের ফোন দিয়েও তোকে আমি কল করতে চেয়েছিলাম, করেও ছিলাম, বাট কল যাচ্ছিলই না। আর আমি যে তোর বাসায় গিয়ে বলবো সে উপায়ও ছিল না, কারণ আমাদের ফ্লাইট আর মাত্র 30 মিনিটের বাকি ছিল। তাই বাধ্য হয়ে তোকে না বলেই আমরা কানাডা চলে যেতে হয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে সাহিল আবার বলতে শুরু করে, কানাডা পৌঁছানোর পর আমরা যখন বাসায় যাই, তখন আমরা মাকে দেখে পুরাই অবাক হই, কারণ মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই মা বললেন যে তিনি আমাদের কোনো কলই দেননি। এটা শুনে আমার মাঝে হাজারটা প্রশ্ন উগিয়ে দিচ্ছিল, কে ওই দিন তাহলে ফোন করেছিল আর কেনই বা এমন করলো। তবে পরে আর এটা নিয়ে মাথায় কামাইতাম না। আর জানিস, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু কোনোভাবেই করতে পারতাম না। তাই ভেবেছিলাম কয়েকদিন কানাডায় থাকার পর বাবাকে নিয়ে আবার বাংলাদেশ ব্যাক করব। কিন্তু বাবাকে এটা বলতেই বাবা সাফ মানা করে দেন যে তিনি আর বাংলাদেশে ফিরবেই না, মার কাছেই থাকবেন। আর সেটার জন্য তিনি আগে ভার্সিটি থেকে রিটায়ার্ড নিয়েও ফেলেছেন। তাই
আমাকে একাই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হতে হয়, তবে তার হয়ে ওঠে না। এয়ারপোর্টে যাওয়ার সময় মাঝ রাস্তায় কিছু ডাকাত টাইপের লোক আমাকে ধরে নিয়ে যায়, তারপর বন্দি করে ফেলে। তাহলে তুই আসলি কিভাবে? তুই তো রাহিকে চিনিস, রায়ানের এক্স গার্লফ্রেন্ড। ও রায়ানকে ভালোবাসে, তবে এটা ভালোবাসা নাকি অন্য কিছু তা ঠিক জানি না, কিন্তু এতটুকু বলতে পারবো যে রাহি রায়ানের জন্য পাগল। কোনো মেয়েকে রায়ানের সাথে সহ্য করতে পারে না। ও যখন জানতে পারে তোর সাথে রায়ানের বিয়ে হয়েছে, তখন পাগল হয়ে যায় তোর ক্ষতি করার জন্য, কিন্তু রায়ানের জন্য পারে না। জানি না কিভাবে যেন রাহি জেনে যায় যে আমি কানাডায় আটকে আছি, তাই ও তাড়াতাড়ি কানাডায় চলে আসে, তারপর আমাকে পালাতে সাহায্য করে। আর রাহি থেকে জানতে পারি যে আমাকে আর কেউ না, রায়ানই আটকে রেখেছে। আমার ফোন তোর সাথে যোগাযোগ করার সব মাধ্যমই বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশে আসার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে রাহি মারা যায়। বিশ্বাস কর মীরা, আমি তোকে চারটা মাস খুঁজেছি, আর আল্লাহর অশেষ কৃপায় তোকে আজকে পেয়ে যাই। সাহেল একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলল, জানিস মীরা, আমি যখন জানতে পারি তোর আর রায়ানের বিয়ে হয়ে গেছে, তখন আমি অনেক কষ্ট পাই, কিন্তু এর থেকে বেশি কষ্ট পাই যখন জানতে পারি তুই আমাকে ঘৃণা করিস। এগুলো সবই আমি জানতে পারি রাহির কাছ থেকে। আর জানিস রাহি আমাকে কেন পালাতে সাহায্য করেছিল? ও ভেবেছিল আমি আবার তোর জীবন আসলে তুই রায়ানকে ছেড়ে দি আমার কাছে চলে আসবি, আরও রায়ানকে পেয়ে যাবে। কিন্তু আমি জানি তুই রায়ানকে ছেড়ে আমার কাছে আর আসবি না, কারণ তোকে আমার থেকে কে বেশি চিনে বল? মীরার কানে সাহেলের কোনো কথাই যাচ্ছে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আর তা হলো রায়ান তাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। ভাবতে মীরার শরীর শিউরে ওঠে। যাকে এত বিশ্বাস করলো সেই কিনা তার সাথে এমন করলো। আর ভাবতে পারছে না মীরা। হাত পা অবশ হয়ে যাচ্ছে তার। সাহেলকে কিছু না বলে সে হাঁটা শুরু করে। হঠাৎ তার কানে সাহেলের চিৎকার ভেসে ওঠে। সাহেলের দিকে তাকাতেই সাহেল তার দিকে দৌড়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই তাকে একটা ট্রাক মেরে দেয়। মুহূর্তেই সে নিজেকে রাস্তায় আবিষ্কার করে। দু চোখটা ঝাপসা হয়ে উঠছে তার। ঝাপসা চোখ দিয়েই দেখছে কে যেন তাকে কোলে করে নিয়ে দৌড়াচ্ছে। এদিকে সাহেল মীরাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যায়। তারপর একে একে সবাইকে আসতে বলে। কায়রা, আবির, মীরার বাবা মা সবাই আসে। একমাত্র রায়হান ছাড়া কেউ সাহস পাচ্ছে না রায়হানকে জানাতে। প্রায় 6 ঘন্টা পরে কায়রা রায়ানকে কল দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরই রায়ান পাগলের মতো দৌড়ে হাসপাতালে আসে। রায়ান আসতেই ডাক্তার ওটি থেকে বের হয়। রায়ান তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আর আমার বেবি, ও কেমন আছে? আই এম সরি, আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি। আর আপনার ওয়াইফের অবস্থাও ভালো না। উনি মাথায় অনেক আঘাত পেয়েছেন, তাই ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। বলেই ডাক্তার চলে যায়। রায়ান সেখানেই বসে পড়ে। তার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে কান্না করতে, চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে। হঠাৎ রায়ানের চোখ যায় সামনে থাকা সাহেলের দিকে। সাহেলকে দেখেই রায়ান বুঝতে পারে সাহেলের জন্যই মীরার এই অবস্থা হয়েছে। সে সাহেলের কাছে গিয়ে তার কলার ধরে বলে, তোর জন্য ওর এমন অবস্থা হয়েছে না? তোর জন্য। আমি জানতাম না ও প্রেগনেন্ট। জানলেও কি তুই বলতি না? বল, কি হলো বল? চুপ করে আছিস কেন? তুই এভাবে বলবি না? না, তোকে আমি। বলে রায়ান সাহেলকে মারতে যায়, কিন্তু তার আগেই কায়রা তার ঘাড়ে ইনজেকশন দিয়ে দেয়। ফলে রায়ান সেখানেই অজ্ঞান হয়ে যায়। কায়রাকে এমন করতে দেখে আবির বলে, কি করেছিস রায়ানের সাথে? বেশি কিছু না, শুধু ওকে ঘুমের ইনজেকশন দিয়েছি। কিন্তু কেন? তুই তো জানিস রায়হান একবার কাউকে মারতে শুরু করলে তাকে আটকানো খুব কঠিন হয়ে যায়, তাই কিছু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিলাম। বুদ্ধি আছে তোর। এখন রায়হানকে ওঠা। উঠাচ্ছি। তারপর রায়ানকে নিয়ে একটা কেবিনে রাখা হয়। এদিকে মীরার মা বাবা রায়ানের বিশ্বাসঘাতকতার কথা কিছুটা হলেও জানতে পারে, তাই তারা তাদের মেয়েকে আর রায়ানের কাছে থাকতে দিবে না। এজন্য তারা রায়ানের জ্ঞান আসার আগেই মীরাকে নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যায়, কাউকে কিছু না বলেই। অন্যদিকে যখন রায়ানের জ্ঞান আসে তখন সে মীরাকে না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। সবাই মিলে মীরাকে অনেক খোঁজে কিন্তু পায় না। মীরাকে না পেয়ে রায়ান পুরো পাগল হয়ে যায়। 4 মাস তাকে মেন্টাল হসপিটালে থাকতে হয়।
তারপর যখন ও সুস্থ হয় তখন ও আবার মীরাকে খোঁজার চেষ্টা করে। রায়ানের সাথে কায়রা, আবির আর সাহেলও মীরাকে খোঁজে, কিন্তু কেউই মীরার খবর জানতে পারে না। কিন্তু একদিন কায়রা মীরাকে একটা পার্কে দেখে। মীরাকে দেখেই কায়রা তাকে ফলো করা শুরু করে। তারপর মীরার সব খোঁজ খবর নিয়ে রায়ানকে জানায়। রায়ান সাথে সাথে মীরার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপর মীরার বাসায় গিয়ে তার বাবা মার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু তারা কিছুতেই রায়ানকে ক্ষমা করতে রাজি না। অবশেষে রায়ানের অনেক কাকুতি মিনতি করার পর তারা তাকে ক্ষমা করে দেয়। সেদিন মীরা বাসায় না থাকায় সে এগুলো সম্পর্কে কিছুই জানে না। তারপর কিছুদিনের মধ্যেই রায়ান আর মীরার আবার বিয়ে হয়। বর্তমানে এরপরে ঘটনা তো তুমি জানো। সবই বুঝলাম, কিন্তু আপনি যে আমাকে মিথ্যা বলছেন না তার কোনো গ্যারান্টি আছে? সাহেল মীরার কথা শুনে একটু হাসে, তারপর বলে, জানো মীরা, তুমি যদি অতীতের মীরা হতে তাহলে এই কথা বলতে না। ঠিক বুঝলাম না আপনার কথা। মানে আমি কখনো মিথ্যা কথা বলি না, আর প্রুফ ছাড়া তো প্রশ্নই আসে না। তাহলে আমাকে প্রুফ দেখান। শিওর। তারপর সাহেল মীরাকে কিছু ছবি দেখায়, যা মীরা আর সাহেলের আগের তোলা ছবি, আর বলে, মীরা, তুমি যে রুমে তোমার আর রায়ানের অনেক ছবি আর ডায়েরি দেখেছিলে, ওই রুমটাই তোমাদের বেডরুম ছিল, আর সেখানে তোমাদের অতীতের অনেক কিছু আছে। তাই রায়ান তোমাকে যেতে দেয় না, যাতে তুমি সত্যিটা না জানো। আর আমি শিওর তুমি যদি রায়ানকে যদি তুমি অতীতের কথা জিজ্ঞেস করো তাহলে ও তোমাকে মিথ্যে বলবে না। বুঝলাম। আচ্ছা, তাহলে আমি আসি। আগে আমার একটা কথা শুনে যাও। জি বলুন। রায়ানকে ছেড়ে যেও না, ও তোমাকে অনেক ভালোবাসে। আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না। আমি রায়ানকে ছেড়ে চলে যাব সত্যিটা জানলে, তাও আপনি আমাকে সত্যিটা বললেন, এখন আবার বলছেন ওকে না ছেড়ে যেতে। জানতো মীরা, রায়ান আমার ভালোবাসা আমার বাছুরের মাধ্যমে কেড়ে নিয়েছে। তুমি বলো আমি কিভাবে ওকে না কষ্ট দিয়ে ছেড়ে দেই? আরে তোমাকে ওকে ছেড়ে না যাওয়ার কথা এই জন্য বলেছি কারণ রায়ান তোমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি। তাই আমি চাই না তুমি ওকে ছেড়ে যাও। প্লিজ মীরা, ওকে ছেড়ে যেও না। রায়ান ভুল যেহেতু করেছে সেহেতু ওর শাস্তি তো পেতেই হবে, তাও আবার আমার স্টাইলে। বলেই মীরা সেখান থেকে চলে গেল। সাহেল মীরার যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সে হয়তো জানে মীরা কি করবে। রায়ানের খুব প্রিয় রং হচ্ছে নীল, তাই মীরা একটা নীল রঙের শাড়ি পরেছে, সাথে টুকটুকের সাজগোজ। রায়ানের অফিস থেকে বাসায় আসতে প্রায় রাত 10টা বেজে যায়। রুমে এসেই দেখে মীরা নেই, ওয়াশরুমেও দেখে, কিন্তু সেখানেও নেই। মীরাকে না দেখতে পেয়ে রায়ান যেন পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে খুঁজতে থাকে তাকে। হঠাৎ রায়ানের চোখ যায় কোনার রুমটায়। কোনার রুমটায় চোখ যেতেই রায়ানের বুক ধুক করে ওঠে, কারণ রুমটায় রায়ান আর মীরার অতীতে থাকতো। রুমটা রায়ান সবসময় তালা মেরে রাখে, কিন্তু এখন রুমটায় তালা নেই। তার উপর রুমটার দরজা সম্পূর্ণ খোলা, আর সেখান থেকে লাইটের আলো আসছে। রুমে লাইট জ্বালানো দেখে রায়ানের বুঝতে বাকি রইল না যে মীরা রুমটার ভেতরে আছে। অজানা এক ভয় কাজ করছে রায়ানের ভেতরে। তবে কি মীরা সব জেনে গেছে? সে কি তাকে ছেড়ে চলে যাবে? একবারও কি মাফ করবে না তাকে? প্রশ্নগুলো বেশ ভাবেই কুড়ে কুড়ে খাচ্ছে রায়ানের মাথাটাকে। কি করবে বুঝতে পারছে না রায়ান। রুমটায় যাবে কি যাবে না, এটা ভেবেই 3 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুটা সাহস মনে সঞ্চয় করে রুমটার দিকে এগোতে থাকে। রুমটার ভেতরে ঢুকতেই কে যেন রায়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আচমকাই ভাবে জড়িয়ে ধরায় রায়ান কিছুটা ভয় পায়। পরক্ষণে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে তাকে জড়িয়ে থাকা ব্যক্তি আর কেউ না, মীরা। তাই রায়ানও মীরাকে জড়িয়ে ধরতে নিবে তার আগেই মীরা রায়ানের ঠোঁট দুটো দখল করে নেয়। মীরার এমন করায় রায়ান অনেকটাই অবাক হয়, কারণ মীরা কখনোই রায়ানকে নিজ থেকে কিস করেনি। রায়ান মীরাকে ছাড়াতে নিলে মীরা আরো বেশি করে রায়ানকে কিস করা শুরু করে। তাতে রায়ান আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও মীরাকে সমান তালে কিস করা শুরু করে। কিছুক্ষণ পর মীরা রায়ানের কাছ থেকে সরে আসে। মীরা সরে আসতেই রায়ান মীরাকে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে নেয়। অপরূপ লাগছে তার মায়াপরীকে। রায়ান হাসি মুখে মীরাকে জিজ্ঞেস করে, আজকে এত সুন্দর করে সাজলে যে? ও বা সাজবো না, আজকে তো আপনার জন্য একটা বিশেষ দিন, যা আপনি আজীবন মনে রাখবেন। মীরার কথা শুনে রায়ান ভ্রুকুচকে মীরার দিকে তাকায়। পরক্ষণে তার মনে হয় তারা তো তাদের আগের রুমে। রায়ানের মধ্যে আবার ভয় কাজ করা শুরু করে।
ভয় ভয় মীরাকে বলে, তুমি এখানে কেন মীরা? চলো এখান থেকে। কেন যাব? তাছাড়া আমি আমাদের অতীতের রুম দেখতে আসছি। অতীতের রুম মানে? আহারে, আমার বজ্জাত বর দেখি 4 মাস মেন্টাল হসপিটালে থেকেও ঠিক হলো না। আচ্ছা, যে হসপিটালে গেছিলেন সেটা মনে হয় ভালো না। একটা কাজ করি, এবার ভালো হসপিটালে নিয়ে যাব। ওকে? দেখো মীরা, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আরে আপনি দেখি সব ভুলে গেছেন। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে আমার স্মৃতিশক্তি যায় নাই আপনার কাছে, তাই না মিস্টার বজ্জাত মিথ্যাবাদী, সুইট বিশ্বাসঘাতক বর? দেখো মীরা, আমি তোমাকে বলতাম। ও শাট আপ মিস্টার রায়ান আহমেদ। আচ্ছা, কখন বলতেন আপনি? এই 1 মাসেও একদিনও সুযোগ হয়নি বলার? দেখো মীরা, হাইপার হয়েও না। আমি এটা ইচ্ছে করে করিনি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি। ও রিয়েলি? তাহলে বলুন তো, আমি কোন বাজারের পণ্য যে আপনি আমাকে পাওয়ার জন্য এগুলো করেছেন? মীরা, আমি আর কি বলা বাকি আছে আপনার? যা জানার তা কিন্তু আমি জেনে গেছি। অ্যান্ড ইউ নো হোয়াট মিস্টার রায়ান, আপনার জন্য আমার স্মৃতিশক্তি হারিয়েছে। আমার বেবি মারা গেছে। এই শাস্তি আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। দেখ সাহেল, একটা কথা কি জানেন, আপনি জীবনেও শুধরাবেন না। কি বলতে যাচ্ছিলেন জানি? ওহ, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন সাহেলের জন্য আমার বেবি মারা গেছে। ওয়েল মিস্টার, ও তো জানতো না আমার বেবি পেটে, কিন্তু আপনি তো জানতেন। আর তাছাড়া পুরো 1টা বছর আমি আপনার সাথে ছিলাম। তখনও কি সময় হয়নি আপনার বলার? হ্যাঁ, হয়তো রাগ করতাম, কিন্তু পরে হয়তো সেটা চলে যেত। কিন্তু এখন আপনাকে আর মাফ করব না। আপনার জন্য অনেক কিছু হারিয়েছি, এখন আর না। তুমি কি সাহেলের কাছে চলে যাবা? বলেছিলাম না মিস্টার রায়ান, আপনি জীবনেও শুধরাবেন না। দেখেছেন প্রমাণটা কিন্তু আপনার সামনে। বলেই মীরা চলে যেতে নিতে যায়, কিন্তু দরজার কাছে এসেই দাঁড়িয়ে যায়। তারপর বলে, আপনার শাস্তিটা বলতে ভুলে গেছি। শুনবেন কি শাস্তি? কিছু বলছেন না যে? আচ্ছা থাক, আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আপনি তো জানেন আমাদের বিয়ের 6 মাস হতে আর মাত্র 5 দিন বাকি। সো মিস্টার রায়ান, ডিভোর্স লেটারটা কিন্তু আপনি 5 মাস পরেই পাচ্ছেন। বলেই মীরা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর বাসা থেকে বের হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসে আর চিটাগাংয়ের বাসে উঠে যায়। গন্তব্য মা বাবার কাছে যাবে। বাসে উঠেই মীরা সাহেলকে কল করে। সাহেল, আমি বাসে উঠে গেছি। আপনি প্লিজ বাসায় গিয়ে একটু দেখবেন রায়ান কি করছে, কোনো আজেবাজে কাজ করছে নাকি। হ্যাঁ যাচ্ছি, কিন্তু একটা কথা ছিল। জি বলুন। তুমি কি রায়ানকে একবারও ছেড়ে চলে যাচ্ছ? আপনার কি মনে হয় আমি চলে যাচ্ছি বলে রায়ান আমাকে চলে যেতে দেবে? না, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর না। জানেন তো সাহেল, ওনার জন্য অনেক কিছু হারিয়েছি। এভাবে তো শাস্তি দেওয়া ছাড়া ছেড়ে দিতে পারবো না। কিছুদিন শাস্তি দিই, তারপর না হয় কাছে টেনে নিব। মীরার কথা শুনে সাহেল একটু হাসলো। তারপর ফোন কেটে রায়ানের কাছে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল। সাহেল রায়ানের বাসায় ঢুকতেই ভাঙ্গার কিছু শব্দ পায়। কোনার রুমটার কাছে আসতেই বুঝতে পারে রুমটার থেকেই আওয়াজ আসছে। তাড়াতাড়ি করে রুমের দরজা খোলে। রুমের ভেতরে ঢুকেই দেখে রায়ান ফ্লোরে বসে বসে কান্না করছে। সাহেল রায়ানের কাছে আসতেই রায়ান সাহেলকে জড়িয়ে ধরে। তারপর বলে, দেখ না সাহেল, মীরা আমাকে রেখে চলে গেছে। ও বলে আমাকে ডিভোর্স দিবে। প্লিজ ওকে মানা কর না, যেন আমাকে ডিভোর্স না দেয়। আমি বাঁচবো না সাহেল, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একবার হারিয়েছি, আবার হারাতে পারবো না। তাহলে চলো মীরার কাছে।
ওকে আসবে? ভয় লাগে আমার, যদি আমাকে ফিরিয়ে দেয়। চেষ্টা তো করে দেখতেই পারিস, আর একবার না পারলে দেখো শতবার। তাছাড়া এত কিছু করছস, এটা করতে তোর তোর ভয় লাগার কথা না। যত সব, এত মুখ না বানিয়ে এখন যাবি কোথায়? তোরে পাচার করে দিতে। মানে আমারে আবার কে কিনবে? কে আর মীরা কিনবে? যদি না কিনে? তাহলে তোকে আবার মেন্টাল হসপিটাল পাঠাবো। এখন চল। কিন্তু কায়রা আর আবিরও যাবে আমাদের সাথে। আসার সময় কল দিয়েছিলাম, বলছি এয়ারপোর্ট থাকতে, এতক্ষণে মনে হয় চলে আসছে। তারপর রায়ান আর সাহেল এয়ারপোর্টে যায়। সেখানে গিয়ে দেখে কায়রা আর আবির আগেই সেখানে দাঁড়িয়ে আছে। কিরে রায়ান আলী সরকার, কেনে আসোস? ভালো নাই, তোর ভাবি গেছে গা আমারে রাইখা। দাঁড়া, আমি এগুলো কি ভাষায় বলছি? ছি, আসলে আমার মাথা গেছে। তার নতুন কি? আচ্ছা তাহলে যাওয়া যাক। অবশ্যই। তারপর সবাই প্লেনে করে ডাইরেক্ট চিটাগাঙে। এদিকে মীরা বাস থেকে এইমাত্র নামলো। নেমেই একটা ট্যাক্সি নিয়ে তার মা বাবার বাসার উদ্দেশ্যে চলে যায়। বাসায় ঢুকতেই দেখে রায়ানরা অনেক আগেই তাদের বাসার ড্রয়িং রুমে বসে আছে। মীরাকে ঢুকতে দেখে আবির বলে ওঠে, ভাবি কেমন আছো? আমি আপনাকে ঠিক চিনলাম না। আরে মীরা, ও আবির। ও তাহলে আপনি আবির। নাইস টু মিট ইউ। অ্যান্ড সাহেল, আপনি আপনার বন্ধু বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যান, না হলে অপমান হয়ে বের হতে হবে আপনাদের। দেখ, জাস্ট শাট আপ। আপনি তো আরো আগে বের হবেন, তাই কিছু বলার অধিকার আপনার নেই। সো প্লিজ, অপমান হতে না চাইলে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। বলেই মীরা নিজের রুমে চলে যায়। মীরাকে চলে যেতে দেখে রায়ান মীরার পিছু নিতে যায়, কিন্তু তার আগেই সাহেল রায়ানকে যেতে মানা করে। এখন ওর মাথা গরম, গেলে শুধু শুধু অপমানিত হবে। ওর মাথাটা ঠান্ডা হলে তারপর কথা বলিস। এখন চল, চলে যাওয়াটাই ভালো। তাহলে আন্টি আঙ্কেল, আজ আমরা আসি। আর একটু বস। না আন্টি, অন্য একদিন। আমরা তো চিটাগং আছি না। তারপরেও চিন্তা করিয়েন না বাপ, কাল আবার আসবো আপনাদের মেয়ের রাগ ভাঙাতে। তারপর রায়ানরা চলে যায়। ওরা যেতেই মীরার মা বাবা মীরার রুমে আসে। মীরা ব্যাগ থেকে জামা নিয়ে আলমারিতে রাখছিল। মা বাবাকে রুমে আসতে দেখে বলে, তোমরা হঠাৎ এখানে? তুই যা করছিস তা কিন্তু একদম ঠিক না। কি ঠিক না বাবা? আমি যা করছি তা তোমাদের ঠিক লাগছে না, আর ও যা করছে তার সবকিছু ঠিক। আমরা সেটা বলিনি। তাহলে কি বলতে চাচ্ছ? একটা কথা শুনে রাখো মা, দোষ তোমাদেরও কম না। তোমরাও আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছো। কিন্তু তোর ভালোর জন্যই। তাই নাকি? তাহলে শুনে রাখো, আমি ভালো নেই। তোমাদের এত মিথ্যা বলার পরেও আমি ভালো নেই। প্লিজ আমাকে একা থাকতে দাও। কিন্তু তোমরা কি চাচ্ছ? আমি অন্য কোথাও যাই? মীরার মা বাবা আর কিছু বলল না, রুম থেকে চলে যায়। এভাবে কেটে যায় 2 মাস। এই 2 মাসে রায়ান নানাভাবে মীরার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মীরা রায়ানকে অপমান করে। তাও রায়ান হাল ছাড়ে না। মীরা যতই অপমান করুক না কেন, সে তবুও মীরার কাছে যায়। কিছুদিন ধরে মীরা নিজের মধ্যে কারো অস্তিত্ব অনুভব করছে। তার বুঝতে বাকি রইল না যে সে প্রেগনেন্ট। মীরার মধ্যে এক অজানা আনন্দ কাজ করছে, কিন্তু তা বেশিক্ষণ থাকে না। তার মনে পড়ে যায় এটা ওর দ্বিতীয় বেবি। রায়ানের জন্য তার প্রথম বেবি মারা গেছে। ভাবতেই কান্না চলে আসে মীরার। কেমনে তোমাকে মাফ করবো রায়ান? তুমি অনেক বেশি ভুল করে ফেলেছো। জানো রায়ান, তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে হয়তো এত কিছুর পরও তোমাকে মেনে নিতাম না। তবে আরেকটু শাস্তি তোমাকে পেতেই হবে। তারপর কেটে যায় প্রায় অনেক দিন। এর মধ্যেই রায়ান অসুস্থ হয়ে পড়ে, পাগলের মতো বিহেভ করা শুরু করে। ভেবেছে আজকে রায়ানকে একটু শাস্তি দেওয়ার পর সারা জীবনের জন্য আপন করে নেবে। তাই রায়ান, সাহেল, কায়রা আর আবিরকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। যথাসময়ে তারা সবাই চলে আসে। রায়ান মীরার সামনে বসে আছে অপরাধীর মতো, আর মীরা রায়ানের দিকে রাগী চোখে তাকিয়ে আছে।
কি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আবার পাগল হওয়ার প্ল্যান প্রোগ্রাম নাকি? মীরা, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করতাম যদি এইসব ইংলিশে পটর পটর না করতেন। মানে? মীরা কিছু না বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মীরার সাথে সাথে বাকিরাও বের হয়। রায়ান বের হয় সবার লাস্টে। সবাই রাস্তা পার হতেই একটা চিল্লানোর আওয়াজ পায়। পেছনে তাকাতেই দেখে রায়ান রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। এটা দেখা মাত্র মীরা রায়ানের কাছে দৌড়ে চলে আসে। রায়ানের গাল ধরে বলতে থাকে, প্লিজ রায়ান, চোখ খুলো, দেখো আমি তোমাকে মাফ করে দিছি, প্লিজ চোখ খুলো। মীরা, ওকে হাসপাতাল নিতে হবে, প্লিজ সর। না, আমি সরবো না, প্লিজ রায়ানকে উঠতে বলো। আচ্ছা, উঠতে বলবো, এখন প্লিজ সর। বলছি না আমি রায়ানকে ছেড়ে যাবো না, কেন বুঝো না? বলতে বলতে মীরা অজ্ঞান হয়ে যায়। 6 বছর পর। নায়রা বেবি, মার কাছে আসো প্লিজ, এত দৌড়াদৌড়ি করে না মা, মা ভালো। না, তোমার মেয়ে ভালো না। দেখছেন আপনার মেয়ে কেমন দুষ্টু হইছে? না, আমি ভালো, তাই না বাবা? ওরে আমার ভালোর ফ্যাক্টরি। আচ্ছা রায়ান, কায়রা, সাহেল আর আবির কই? ওরা আসবে না? জান, ওরা মেবি রাস্তায়, একটু পরেই চলে আসবে। তাড়াতাড়ি আসলেই ভালো। আচ্ছা নাইরা, তুমি একটু চোখ বন্ধ করো তো। কেন, মাম্মামকে আদর করবা? নায়রা, এগুলো কি? হ্যাঁ, আর রায়ান আপনিও কি শুরু করছেন? কি শুরু করছে মানে? এতদিন হলো একটা কিসও করিনি। তাই নাকি? তাহলে সকালে কে দিল? ওইটা তো ভুলে হয়ে গেছিল, এখন যেটা দিব এইটা শখ দিব। ওকে? একদম না, সাহেল, কায়রা আর আবির এখনই চলে আসবে। তাই তো এখন দিচ্ছি। দিতে দিকে না বলে মীরা দৌড় দিয়ে চলে যায়। এটা দেখে রায়ান নায়রাকে বলে, দেখছো মামুনি, তোমার মাম্মাম বাবাইকে একটু আদর করে না। মাম্মাম না করলে কি হচ্ছে, আমি তোমাকে আদর করব। এর কিছুক্ষণের মধ্যেই সাহেল, কায়রা আর আবির চলে আসে। কেমন আছিস সাহেল, আবির? ভালো। কি, আমাকে জিজ্ঞেস করলি না? তুমি তো সাহেলের সাথে ভালোই আছো, তোমাকে আর কি জিজ্ঞেস করব? তুমি আসলেই ফালতু। একেবারে ঠিক বলছোস। তা তোমরা বিয়ে করছো কবে? এই তো 1 মাস পরে। তাহলে 1 মাস পর তুই জেলখানায় আটক হচ্ছিস? আপনার ফালতু কথা জীবনেও শেষ হবে না। ঠিক বলছো ভাবি। কিন্তু তোমার বিয়ে কবে হবে? কাউকে পাইনি তো এখন, যাকে তোমাদের মতো মনের অজান্তে ভালোবেসে ফেলবো। তাহলে ভাই তুই আশা বাদ দিয়ে দে। বলেই সবাই হেসে উঠল।